আচ্ছা দেখেন, তো এই যে শর্ট রিপোর্ট আমরা দেখছিলাম যে শর্ট রিপোর্টের মধ্যে হচ্ছে এই কার ঘ্যার ঘ্যার করতেছে, একটু মিউট করে দেন তো ভাই। স্যার কার এখানে স্যার? না স্যার, লুবনেটটা মানে আপনারা এরকম একজনের দোষ আরেকজনের উপর চাপাই দেন কেন? আর না লুবনাট স্যার স্যার দেখা যাচ্ছে স্যার লুবনার এয়ারফোনে একটু সমস্যা। আচ্ছা তাহলে লুবনা আপনি একটু তাহলে মিউট করে রাখেন। দেখেন আমরা দেখছিলাম যে শর্ট রিপোর্ট হচ্ছে আবার দুই রকম, কি কি ছিল মনে আছে? মেমোরেন্ডাম আর লেটার। মেমোরেন্ডাম লেটার। আবার আমরা ওই দিন ফোকাস করছিলাম কোনটার উপরে? এই মেমোরেন্ডাম রিপোর্টের উপর ফোকাস করছিলাম। মেমোরেন্ডাম রিপোর্ট ছিল আবার কয় রকম? কি রকম? তিন রকম, দুই দুই রকম, রকম ছিল। ইনফরমেশনাল আর ইন্টারপ্রেটিভ। ইন্টারপ্রেটিভ। ইনফরমেশনাল আর একটা ছিল কি? ইন্টারপ্রেটিভ। ইন্টারপ্রিটেটিভ। ঠিক আছে। ইনফরমেশনাল রিপোর্ট আবার কয় রকম ছিল মনে আছে? তিন রকম স্যার। ছিল কনফারেন্স, প্রোগ্রেসর মনে হয় পিরিয়ডিক। রিপোর্ট ছিল আর একটা ছিল কি পিরিয়ডিক রিপোর্ট ছিল, তাই না? জি স্যার। আর ইন্টারপ্রিটেটিভ রিপোর্ট ছিল কয় রকমের? দুই রকম, কি কি ছিল? পার্সোনাল আর আর জাস্টিফিকেশন, মানে রিকমেন্ডেশন, তাই না? জি স্যার। আমরা ওইদিন দেখছিলাম যে এই রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট হইতে পারে অনেকগুলা জিনিসের উপর বেস করে, অনেক রকম। একটা হচ্ছে পলিসি অ্যাসপেক্ট ছিল, যে কোন একটা কোম্পানিতে এক্সিস্টিং কোনো পলিসি চেঞ্জ করতে হলে কি করব না করব, এক্সিস্টিং পলিসি রাখবো, যে বলছিলাম দেরি করে অফিসে আসলে বেতন কাটবে নাকি কাটবে না, এই ধরনের পলিসি, ওইটার উপর বেস করে হইতে পারে রিকমেন্ডেশন রিপোর্ট। বা মানে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে পলিসি অ্যাসপেক্ট, আর একটা ক্রাইটেরিয়া ছিল ভ্যালু অ্যাসপেক্ট, যে সিভিল ডিপার্টমেন্টের ক্রিকেট টিমে হচ্ছে মুস্তাফিজুর রহমান ফরহাদকে আমরা রাখবো না বাদ দিয়ে দিব, ও কি টিমের জন্য মানে ভ্যালুয়েবল প্লেয়ার নাকি নট ভ্যালুয়েবল প্লেয়ার। তো ওর উপর যদি কোনো একটা রিপোর্ট দেওয়া হয় ওর কথা চিন্তা করে ওই ভ্যালু অ্যাসপেক্ট থেকে, তাহলে ওইটা হচ্ছে কি একটা রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট। তারপর হচ্ছে ডিফেন্ড দ্য অ্যাকুরেসি অফ ইনফরমেশন। বললাম যে মুস্তাফিজুর রহমান ফরহাদ হচ্ছে প্রত্যেক ম্যাচে ডাক মারে, মানে 0 রান আউট হয়ে যায়, তাহলে এই ইনফরমেশনটা সত্যি না মিথ্যা, এটার উপর বেস করে যদি একটা রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্ট তৈরি করা হয়, এটা হচ্ছে এটার মধ্যে পড়তেছে। আর লাস্টের ক্যাটাগরিটা ছিল ভলান্টারি রিপোর্ট, যে মনে করেন মুস্তাফিজের সম্পর্কে কেউ আমার কাছে জানতে চায়নি, আমি হচ্ছি ওর বিরুদ্ধে শত্রুতা আমি করে ভলান্টিয়ারলি, মানে ঐচ্ছিকভাবে নিজেই একটা রিপোর্ট দিয়ে দিলাম নিজের ইচ্ছায়। অথবা মনে করেন যে সিভিল ডিপার্টমেন্টের ক্রিকেট টিমের ভালোর জন্য হচ্ছে এরকম মুস্তাফিজ একটা রিপোর্ট বানাইলো যে স্যার জুনিয়রদের মধ্যে অনেক ভালো ভালো ছেলে আসছে, ভালো বোলিং করে, ভালো ব্যাটিং করে, এই ছেলেগুলোকে আপনি টিমে ইনক্লুড করতে পারেন। ও হচ্ছে রিকমেন্ড করলো নতুন নতুন প্লেয়ারদেরকে, তাহলে ওইটা হচ্ছে কি আমার যেটা হচ্ছে ভলান্টিয়ারলি ও হচ্ছে রিকমেন্ড করলো। এইগুলা ছিল আমাদের রিকমেন্ডেশন বা জাস্টিফিকেশন রিপোর্টের বিভিন্ন অ্যাসপেক্টের উপর বেস করে, পলিসি অ্যাসপেক্ট, ভ্যালু অ্যাসপেক্ট, ইনফরমেশন বা ফ্যাক্ট অ্যাসপেক্ট, তারপর হচ্ছে ভলান্টিয়ারলি, মানে এগুলো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। তো দেখেন যে একটা রিকমেন্ডেশন রিপোর্ট বা একটা জাস্টিফিকেশন রিপোর্টের পুরো পার্টটাকে বা পুরো স্ট্রাকচারটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আজকে আমরা একটা রিকমেন্ডেশন রিপোর্টের মানে জেনুইন ফরম্যাট দেখবো, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। দেখেন একটা রিকমেন্ডেশন বা একটা জাস্টিফিকেশন রিপোর্ট তিনটা ভাগে ভাগ করতে পারবেন আপনি, ইন্ট্রোডাকশন, বডি আর হচ্ছে কি টার্মিনাল। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের মধ্যে হচ্ছে রিপোর্টটার পারপোজ বা রিপোর্টটা কি উদ্দেশ্যে লেখা হচ্ছে এটা বলতে হবে। তারপর থাকবে হচ্ছে অথরাইজেশন, রিপোর্টটা কে তৈরি করছে তার সিগনেচার থাকতে হবে। তারপর থাকবে হচ্ছে লেআউট অফ দ্য রিপোর্ট, মানে রিপোর্টের ভিতরে কি কি আছে এই জিনিসগুলো হচ্ছে আপনাকে মানে পুরো রিপোর্টের স্ট্রাকচারটাকে অল্প বা শর্টলি ব্রিফ বলতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যে। এইগুলো ইন্ট্রোডাকশন পার্ট। আচ্ছা একটু দাঁড়ান, দুইজন ওয়েটিং রুমে, কে কে? রাফি আর শহীদ, ওরা জয়েন করুন। আচ্ছা এরপর দেখেন যে রিপোর্টের যে মেইন বডি, এই মেইন বডির মধ্যে হচ্ছে কারেন্ট স্টেট অফ দ্য প্রবলেম, মানে হচ্ছে আপনি মনে করেন বায়োস্টের ক্রিকেট টিমের অবস্থা ভালো না, আমরা কোনোবার হচ্ছে ফাইনাল জিততে পারতেছি না ক্রিকেট টুর্নামেন্ট, এই কারেন্ট প্রবলেম বা কি অবস্থায় আমরা আছি, আমরা প্রত্যেকবার হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত যাই, সেমিফাইনালে গিয়ে আমরা হারি, কেন হারি বা মানে আমরা যে হারতেছি এই ব্যাপারটা হচ্ছে আপনাকে কারেন্ট স্টেট অফ দ্য প্রবলেমের মধ্যে তুলে ধরতে হবে। ইফেক্ট এন্ড কজেস অফ দ্য প্রবলেম, এটার ইফেক্ট কি পড়তেছে বা এটার কারণ কি, এই জিনিসগুলো তুলে ধরতে হবে। পসিবল অপশন টু রিমুভ প্রবলেম, মানে
কি করলে বা কি অপশন ফলো করলে আমরা হচ্ছে এই প্রবলেমটা রিমুভ করতে পারি বা দূর করতে পারি, এই জিনিসটা তুলে ধরতে হবে। ক্রাইটেরিয়া ইন ইভালুয়েটিং সলিউশন, এই যে আপনি বলতেছেন এই সলিউশন বা এই অপশনগুলো ফলো করলে আপনার প্রবলেমটা রিমুভ হবে, সলিউশন গুলাকে আপনি কিভাবে ইভালুয়েট করতেছেন, কোন বেসিসে বা কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনি সলিউশন গুলাকে ইভালুয়েট করতেছেন, ওটা আপনাকে বলতে হবে। আর লাস্ট হচ্ছে রিকমেন্ডেড সলিউশন। আপনি মনে করেন অনেকগুলো সলিউশন বললেন যে বায়োস্ট্রিক ক্রিকেট টিম হচ্ছে প্রত্যেকবার সেমিফাইনালে গিয়ে হারে, এই জন্য হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ক্যাপ্টেন চেঞ্জ করতে পারি, এটা একটা অপশন হতে পারে। আমরা নতুন কোচ নিয়ে আসতে পারি, যদিও কোচ মানে কে বলবো, যাই হোক। তো মুস্তাফিজ, জি স্যার। আমরা কি প্রত্যেকবার সেমিফাইনালে গিয়ে হারি না? স্যার ফাইনালে গিয়েছে হারি স্যার। ও আমরা ফাইনালে গিয়ে হারি, সরি, আমরা হচ্ছে ফাইনালে গিয়ে হারি। আর আমরা নিউজিল্যান্ড। আমরা নিউজিল্যান্ড। আর অন্য ডিপার্টমেন্ট হচ্ছে ইংল্যান্ড, আমাদের কপাল খারাপ। আচ্ছা, ইংল্যান্ড স্যার absolutely। দেখেন যে আমরা বলতে পারি যে আমরা কোচ আনতে পারি, আমরা ক্যাপ্টেন চেঞ্জ করতে পারি, আমরা নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে পারি। এখন আসলে কোনটা মানে বেস্ট সলিউশন, ক্যাপ্টেন চেঞ্জ করা, কোচ নিয়ে আসা, নাকি নতুন নিউ প্লেয়ার ইন্ট্রোডিউস করা? তো আমরা এই তিনটা অপশন থেকে বেস্ট অপশনটা হচ্ছে আমরা লাস্টে গিয়ে কি করব, রিকমেন্ড করব। এটা হচ্ছে কি আমাদের রিকমেন্ডেড সলিউশন, বুঝতেছেন? জি স্যার। আর লাস্ট পার্টে গিয়ে কি করবেন, টার্মিনাল সেকশন মানে হচ্ছে কনক্লুশন, মানে জিনিসটাকে শেষ করবেন এবং লাস্টে একটা ফাইনালি রিকমেন্ডেশন দিবেন। এখানে কি করবেন আপনি, ব্রিফ সামারি অফ মেজর পয়েন্টস, আপনি পুরা জিনিসটাকে সামারি করবেন। ঠিক আছে, আপনি হচ্ছে পুরো জিনিসটাকে সামারি করবেন, যা যা বলছেন। কনক্লুশন একটা হচ্ছে কি বলবো, একটা সিদ্ধান্তে পৌঁছাবেন এবং ওইটার উপর বেস করে একটা রিকমেন্ডেশন দিবেন। বোঝা গেছে? স্যার। এই হচ্ছে একটা জাস্টিফিকেশন বা একটা রিকমেন্ডেশন রিপোর্টের লেআউট বা ফরম্যাট। আচ্ছা, আমরা হচ্ছে একটা রিকমেন্ডেশন রিপোর্ট দেখি, তাহলে হচ্ছে আমরা আরো ভালো বুঝতে পারবো। বায়োসতে হচ্ছে যখনই আমরা কোনো সিদ্ধান্ত নিই যে আমরা নতুন একটা ল্যাবরেটরি বানাবো, আমরা নতুন একটা ক্রিকেট পিচ করব, আমরা স্পোর্টস ক্লাবের জন্য ইকুইপমেন্ট কিনবো, তো আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নেই মানে আমাদের লেভেল থেকে, মানে টিচারদের লেভেল থেকে, অবশ্যই সিদ্ধান্তটা কার কাছে পৌঁছাইতে হবে, বিসি স্যার বরাবর পৌঁছাইতে হবে, বা রেজিস্ট্রার স্যার বরাবর পৌঁছাইতে হবে, বা ট্রেজারার স্যার বরাবর পৌঁছাইতে হবে। তো পৌঁছানোর জন্য আমরা যেটা করি, মানে ওনারাই যেটা করে, স্যাররা হচ্ছে একটা কমিটি করে। কমিটি হচ্ছে মনে করেন যে আমরা বায়োস্টে একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি বানাবো, এই ল্যাবরেটরিটা বানানো আসলে কতটা যৌক্তিগত বা আসলেই দরকার কিনা, এইটা যাচাই বাছাই করার জন্য একটা কমিটি তৈরি করে দেয়। ওই কমিটি যেটা করে, ওই কমিটি হচ্ছে সবকিছু যাচাই বাছাই করে একটা রিপোর্ট দেয়, একটা জাস্টিফিকেশন, একটা রিকমেন্ডেশন রিপোর্ট দেয় যে হ্যাঁ আসলেই আমাদের একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি তৈরি করা দরকার। তো আমরা এখন একটা ওরকম রিপোর্টেরই চেহারা দেখবো, তাইলে হয়তো জিনিসটা আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। আপনারা একটা ওয়ার্ড ফাইল দেখতেছেন, আপনারা সবাই একটা ওয়ার্ড ফাইল দেখতেছেন? জি স্যার। দেখেন, এই ওয়ার্ড ফাইলটা হচ্ছে আপনাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির একটা, এটাকে বলা হচ্ছে বোর্ড প্রসিডিং। ফার্স্টে হচ্ছে ইউনিভার্সিটি একটা কমিটি বানায় দেয়, ওই কমিটির মধ্যে থাকে একজন প্রেসিডেন্ট থাকে আর দুজন মেম্বার থাকে। ঠিক আছে, তো প্রেসিডেন্ট থাকে হচ্ছে মনে করেন এই বিষয়ে মোটামুটি যার ভালো ধারণা আছে বা যে হচ্ছে এই জিনিসগুলো ডিল করবে পরবর্তীতে, সে হচ্ছে থাকে প্রেসিডেন্ট। আর ওই বিষয়ে জ্ঞান আছে এরকম একজন থাকে মেম্বার, আর ওই বিষয়ে জ্ঞান নাই এরকম একজন মেম্বার থাকতে পারে। জিনিসগুলো যেন ট্রান্সপারেন্ট হয়, মানে এখানে যেন কোনো দুর্নীতি না হয়, যেন একপাক্ষিক ব্যাপারগুলো যেন একপাক্ষিক না হয়ে যায়, সবাই যেন এখানে মানে কন্ট্রিবিউট করতে পারে এবং জিনিসগুলো যেন সিদ্ধান্তগুলো যেন বায়াস না হয়, এই জন্য হচ্ছে একটা কমিটি তৈরি করা হয়। তো এই কমিটির মধ্যে যে প্রেসিডেন্ট থাকে সেও তাকে বলে বেসিক্যালি টেকনিক্যাল এক্সপার্ট, মানে সে হচ্ছে এই ব্যাপারটাতে এক্সপার্ট থাকে। এবং দুইজন কি থাকে বললাম, মেম্বার থাকে বললাম না? জি স্যার। আমার কথা কি বুঝতেছেন? জি স্যার। এই যে বললাম ফার্স্টে হচ্ছে ইউনিভার্সিটি একটা কমিটি বানায়, কমিটির মধ্যে তিনজন থাকে, তিনজনের মধ্যে একজন থাকে কে, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে কি হবে এই বিষয়ে ঠিক মানে জানা থাকতে হবে। তার মানে এই যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি, এখন এই কমিটির জন্য তাহলে প্রেসিডেন্ট কাকে দিলে ভালো হবে বলেন তো? স্যার ইঞ্জিনিয়ার ইয়েতে স্যার। সিভিল ডিপার্টমেন্ট থেকে কাউকে দিলে ভালো হবে নিশ্চয়ই, জি স্যার। কারণ অবশ্যই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবরেটরিটা সিভিল ডিপার্টমেন্টাল ল্যাব এবং এই বিষয়ে নলেজ আছে মোটামুটি সিভিল ডিপার্টমেন্টেরই কারো নিশ্চয়ই আছে। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে যে মেম্বার দুইজন দিবে, দুইজন মেম্বারের মধ্যে মানে মেইন উদ্দেশ্য থাকে প্রেসিডেন্টকে সহায়তা করা। তো অবশ্যই দুইজন মেম্বারের মধ্যে একজন মেম্বার যদি সিভিল ডিপার্টমেন্ট থেকে হয়, সেই হচ্ছে প্রেসিডেন্টকে হেল্প করতে পারবে বা সাহায্য করতে পারবে। জি স্যার। আর আরেকজন থাকে হচ্ছে নন টেকনিক্যাল মেম্বার, মানে যার হচ্ছে এই বিষয়ে আসলে নলেজ নাই,
বাট সে হচ্ছে এই যে আমরা দরদাম করতেছি, আমরা মানে কোনো পার্টিকুলার কোম্পানিকে কাজটা দিচ্ছি, এই ব্যাপারগুলো যেন স্বচ্ছ থাকে, সিভিল ডিপার্টমেন্ট যেন কোনো দুর্নীতি করতে না পারে, এই জন্য হচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্ট বা অন্য কোনো ডিভিশন থেকে একজন নন টেকনিক্যাল মেম্বার, মানে হচ্ছে যার হয়তো এই বিষয়ে জ্ঞান নাই কিন্তু সেই হিসাব নিকাশ গুলা চেক করলে বুঝতে পারবে যে আসলে কি এখানে কোনো দুর্নীতি করা হচ্ছে নাকি এখানে ফেয়ারলি মানে হচ্ছে অনেস্টলি কাজটা করা হচ্ছে, সে এই ব্যাপারটা বুঝতে পারবে, এরকম একজনকে হচ্ছে মেম্বার করা হয়। ঠিক আছে, তো দেখেন ফার্স্ট একটা কমিটি হইলো, তো কমিটি হচ্ছে কমিটিকে দায়িত্ব দেওয়া হইলো যে তোমরা যাচাই বাছাই করো, তো কমিটি একটা জাস্টিফিকেশন রিপোর্ট দিল। আমরা বায়োস্টেটাকে বোর্ড প্রসিডিং বলি, বা আপনারা যখন কোনো সরকারি চাকরি করবেন আপনারা দেখবেন যে এরকম বোর্ড প্রসিডিং বলে একটা জিনিস করা হয়। ঠিক আছে, দেখেন এখানে ফার্স্টে বোর্ড প্রসিডিং এর একটা কি আছে, একটা সাবজেক্ট লাইন আছে না, মানে এই যে বোর্ড প্রসিডিং ফর আইডেন্টিফাইং দ্য রিকোয়ারমেন্ট অফ ইকুইপমেন্ট ফর মেকিং, এখানে এন হবে, এখানে এ লিখছে সেটা এন হবে, এন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ল্যাব এট বায়োস্ট। ঠিক আছে, তো মানে বায়োস্ট হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি তৈরি করার জন্য একটা মানে জাস্টিফিকেশন রিপোর্ট বা একটা বোর্ড প্রসিডিং করতে বলা হয়েছে। তো দেখেন এখানে একটা রেফারেন্স আছে, এই রেফারেন্সটা হচ্ছে দেখেন যে বায়োস লেটার নং 001 একা 30 বোর্ড কমিটি ব্লা ব্লা ব্লা, এগুলো হচ্ছে এত কিছু বুঝবেন না হয়তো, মানে হচ্ছে এই এই বোর্ড প্রসিডিংটা করার জন্য বা এই জাস্টিফিকেশন রিপোর্টটা করার জন্য একটা কমিটি তৈরি করা দেওয়া হয়েছিল, যেটা বললাম যে একজন প্রেসিডেন্ট আর দুইজন মেম্বার নিয়ে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল যারা হচ্ছে বোর্ড প্রসিডিংটা তৈরি করবে। তো এই কমিটি হচ্ছে কি করছে, বিভিন্ন রকমের যাচাই বাছাই করছে, যাচাই বাছাই করে দেখছে যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি তৈরি করতে হলে আমাদের এই ইকুইপমেন্ট গুলো লাগবে, সিভ লাগবে, ওভেন লাগবে, মিক্সার মেশিন লাগবে, পিকনোমিটার লাগবে, ব্যালেন্স লাগবে, কম্প্রেশন টেস্টিং মেশিন লাগবে, সব লিস্ট আছে এখানে। এবং এই যে ওরা লিস্টটা তৈরি করছে, এই লিস্টটা তৈরি করছে কিসের উপর ভিত্তি করে, এটার একটা জাস্টিফিকেশন দিছে। ওরা যেটা করছিল সেটা হচ্ছে বিইউপি এবং আপনার ইউআইটিএস এই দুইটা ইউনিভার্সিটিতে গিয়ে, এই যে দেখেন সরি বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি, বিএমএ এবং ইউআইটিএস এই দুইটা ইউনিভার্সিটির বিভিন্ন এক্সপার্ট বা টিচার যারা আছে বা টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে, ওদের সাথে কথা বলে দেখছিল যে আসলেই হচ্ছে আমাদের এই জিনিসগুলো কিনতে হবে, কারণ বিএমএ ইউআইটিএস অলরেডি হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি তৈরি করে ফেলছে, ওরা জানে যে আসলে কোন কোন ইকুইপমেন্ট গুলো থাকলে আমরা আমাদের ডিজায়ার্ড এক্সপেরিমেন্ট গুলো করতে পারবো। ওদের সাথে কথা বলে হচ্ছে আমরা দেখছিলাম আমাদের এই ইকুইপমেন্ট গুলো লাগবে। ঠিক আছে, তার মানে দেখেন যে আমাদের জাস্টিফিকেশন রিপোর্টের যে তিনটা পার্ট ছিল, তিনটা পার্টের মধ্যে একটু যদি খেয়াল করেন যে প্রথম পার্টটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। আমি দেখলাম যে আমাদের পারপোজ বা উদ্দেশ্য যেটা আসলে যে বায়োস্টেক একটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি তৈরি করতে হবে, এই জন্য হচ্ছে এই বোর্ড প্রসিডিংটা করা হচ্ছে। তারপর হচ্ছে দেখেন তারপর হচ্ছে দেখেন এই পারপোজটা দেখলেন, একটা জিনিস মিস করলাম সেটা হচ্ছে অথরাইজেশন। এখন পর্যন্ত কাউকে সাইন করতে দেখছেন? না স্যার। বাট লেআউটটা তো বুঝছেন, যে দেখলাম যে ফার্স্টে হচ্ছে কি কি লাগবে, এটার একটা টেবিল ছিল যে সিভ লাগবে, মিক্সচার মেশিন লাগবে, ট্রাভেল লাগবে, একটা লিস্ট ছিল। তারপর হচ্ছে ইউআইটিএস আর হচ্ছে বিএমএ এই দুইটা জায়গায় গিয়ে এক্সপার্টদের সাথে কথা বলে ওরা আমাদেরকে বলছে যে ওদের এই এই জিনিসগুলো আছে, আমাদের কি লাগবে আর ওদের কি আছে আমরা জাস্টিফাই করছি, আমাদের যা লাগবে এই টেবিলটাকে আমরা জাস্টিফাই করছি হচ্ছে ইউআইটিএস আর বিএম এর কি কি আছে ওইটার সাথে। ওরা যেহেতু অলরেডি এস্টাবলিশড ইউনিভার্সিটি বা এস্টাবলিশড ইনস্টিটিউশন, ওদের ম্যাটেরিয়ালস ল্যাবে যেহেতু এই ইকুইপমেন্ট গুলো আছে, তার মানে কি আমাদেরও এই ইকুইপমেন্ট গুলো আমরা যে বলছি লাগবে, আমরা মিথ্যা কথা বলিনি, আমরা সত্যি কথাই বলছি, আমরা জাস্টিফাই করছি আমাদের টেবিল মানে আমাদের লিস্টটাকে বা আমাদের রিকোয়ারমেন্টটাকে। আচ্ছা, এরপর দেখেন যে মেইন বডি কারেন্ট স্টেট অফ দ্য প্রবলেম, মানে হচ্ছে আমরা বলছি যে আমাদের আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি নাই, আমাদের তৈরি করতে হবে, আমাদের এই এই ইকুইপমেন্ট গুলো লাগবে, আমরা লিস্টটা দিছিলাম। ইফেক্ট এন্ড কজ অফ দ্য প্রবলেম, এখানে আসলে কোনো প্রবলেম নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি না, যার জন্য এখানে প্রবলেম বা ইফেক্টের কোনো কিছু আসে নাই। পসিবল অপশন টু রিমুভ দ্য প্রবলেম, আমরা পসিবল অপশন এখানে কিছু বলি নাই, কারণ হচ্ছে আমাদের জাস্ট আমরা এখানে বলছি কি আমাদের হচ্ছে এই 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 ইকুইপমেন্ট গুলো লাগবে। যদি অলরেডি আমাদের কাছে হচ্ছে কিছু সাপ্লায়ারের লিস্ট থাকতো তাহলে আমরা বলতাম যে হয় আমরা বিসমিল্লাহ সায়েন্টিফিক থেকে নিব, তাহলে আমরা অক্টাগন থেকে নিব, নাহলে আমরা অন্য কোনো XYZ কোম্পানি থেকে নিব। আমরা পসিবল অপশন গুলা বলতাম যে এই ভেন্ডর বিসমিল্লাহ, নাহলে অক্টাগন, নাহলে XYZ, এরা হচ্ছে আমাদের পসিবল ভেন্ডর, এদের কাছ থেকে হচ্ছে আমরা জিনিস নিতে পারি। এটা হচ্ছে পসিবল অপশন টু রিমুভ দ্য প্রবলেম বা পসিবল অপশন টু ওভারকাম দ্য সলিউশন, সরি ওভারকাম দ্য কি বলবো প্রবলেমই। ঠিক আছে,
ক্রাইটেরিয়া ইন ইভালুয়েটিং সলিউশন। কি আমি হচ্ছে এই যে বললাম আমাদের এই ইকুইপমেন্ট গুলো লাগবে, আমি কি ক্রাইটেরিয়া সেট করছি? আমার ক্রাইটেরিয়া হচ্ছে ইউআইটিএস আর বিএম এর ল্যাব ইকুইপমেন্টের লিস্ট, আর হচ্ছে রিকমেন্ডেড সলিউশন যে আমাকে হচ্ছে এগুলা কিনতে হবে, আমি রিকমেন্ড করলাম। আর টার্মিনাল সেকশনের লাস্টে গিয়ে কি করলাম, একদম বললাম যে একটু দেখাই তাহলে হয়তো আরো বুঝবেন যে লাস্ট সেকশনে গিয়ে যেটা করছে, আবার ওয়ার্ডপ্যাডটা দেখতেছেন না? জি স্যার। দেখেন যেটা করছে সেটা হচ্ছে আফটার assessing the requirement of equipment and their technical specification, the board proceeded to invite tenders from the interested bidders. This will also be circulated on the website. On receipt of the tenders, the same will be sent to the tenderer, opening and evaluation committee. মানে হচ্ছে সবকিছু গবেষণা বা যাচাই বাছাই করে বোর্ড সিদ্ধান্ত নিছে, পেপারে বিজ্ঞাপন দেওয়া হবে এবং বায়োস্টের ওয়েবসাইটেও এই একটা বিজ্ঞাপন দেওয়া হবে। ওই বিজ্ঞাপন দেখে যারা আগ্রহী টেন্ডারার তারা টেন্ডার সাবমিট করবে এবং যেই টেন্ডার গুলো তারা সাবমিট করবে ওই টেন্ডার গুলো আমরা হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটি এবং ইভালুয়েশন কমিটির কাছে পাঠাবো। দেখেন নরমালি যখন একটা সরকারি কাজ করে একটা সরকারি ইনস্টিটিউশন, যদিও বায়ু সরকারি না, তারপরে আমরা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখার জন্য সরকারি নিয়ম ফলো করি, কারণ প্রত্যেক বছর বা নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকটা কোম্পানিতে হচ্ছে অডিট হয়। কেউ কি কখনো শুনছেন যে এরকম অডিট হয়? জি স্যার। কোথায় শুনছেন একটু বলবেন, মানে কোথায় শুনছেন বা কোন রেসপেক্ট আসলে শুনছিলেন? স্যার আমার দুলাভাই থেকে আমার বাবার অফিসে হয়। কোথায় হয়? আম্মু আব্বুর অফিসে হয়। আম্মু আব্বুর অফিসে হয়। আচ্ছা কেন হয় বলেন তো? সেটা হচ্ছে কোনো কোথায় খাতে কোনো দুর্নীতি হয়েছে কিনা হিসাব কিতাব আচ্ছা সব মিলে। আপনারা রিসেন্টলি কি ফেসবুকে দেখছেন যে গত সম্ভবত 2 মাসে ঢাকা মেডিকেলের ডাক্তারদের 3 বেলা 20 কোটি খাবারের টাকা। খরচ দেখানো হয়েছে 20 কোটি টাকা, জি স্যার। কিন্তু ওদেরকে খাওয়ানো হচ্ছে কি 1-2 পিস পাউরুটি, একটা কলা, একটা সসের প্যাকেট দেয় মনে হয়, আর মানে কি কি জানি দেয় এরকম। তো কোনোভাবে হ্যাঁ। আসলে কি এই 20 কোটি টাকা দিয়া মনে করেন যে এই খাবার এত ফালতু খাবার খাওয়ানোর কথা না। এখন এই যে আসলে 20 কোটি টাকা কোন খাতে খরচ হয়েছে এই জিনিসগুলো হয়তো নরমাল আমাদেরকে, আমরা গেলে আমাদেরকে একটা বগিযোগী বুঝাই দেবে, কিন্তু যারা এক্সপার্ট, এই ফিনান্সিয়াল এক্সপার্ট বা যারা অ্যাকাউন্টিং এক্সপার্ট, এরকম এক্সপার্ট টিম যেটা করে, মানে ইন্টারনাল অডিট বলে এটাকে, মানে হচ্ছে আপনার ঢাকা মেডিকেল নিজেরাই যেটা করবে, নিজেরাই হচ্ছে এরকম এক্সপার্ট ভাড়া করে এনে একটা অডিট করবে। ওই এক্সপার্ট চেষ্টা করবে যে কোথায় দুর্নীতি হয়েছে বা কোথাও আসলে কোনো ফ্ল আছে কিনা এগুলা বোঝার জন্য। ওই এক্সপার্ট যদি বুঝতে পারে যে কোথায় দুর্নীতি হচ্ছে, সে একটা রিপোর্ট করবে, ওই রিপোর্টের উপর বেস করে মনে করেন অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা সে যদি ধরতে পারলে তো ভালো, আর ধরতে মনে করেন সে পারে নাই, বা মনে করেন যে ঢাকা মেডিকেল তারে ঘুষ টুস দিয়া ইন্টারনাল অডিটের রিপোর্টটা ঠিক বানাই ফেললো, এরপর যখন এক্সটার্নাল অডিট হবে, মানে হচ্ছে সরকার থেকে এরকম অডিট টিম পাঠাবে, ওই অডিট টিম যদি ধরতে পারে কোনো ঘাপলা আছে, তাইলে মনে করেন ঢাকা মেডিকেলের যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের অবস্থা কি হবে? খিচুড়ি হয়ে যাবে। কিছু হবে না স্যার। যেটাই হোক, বাট মানে হওয়া উচিত আসলে। তার মানে দেখেন, তো এই জিনিসগুলো যেন ট্রান্সপারেন্ট থাকে, এই জন্য হচ্ছে কোনো কিছু পারচেজ করতে গেলে, মনে করেন আমি ল্যাবের ইকুইপমেন্ট পারচেজ করবো, 3টা কমিটি বানাই। একটা হচ্ছে আপনার বোর্ড প্রসিডিং কমিটি বা পারচেজ কমিটি যেটাকে বলে, এরপর হচ্ছে টেন্ডার ওপেনিং এন্ড ইভালুয়েশন কমিটি। মানে হচ্ছে একটা কমিটি থাকবে যাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই যে টেন্ডার গুলা পড়বে বাক্সের মধ্যে, নায়ক মান্না, নায়ক জসিম মারামারি করে যেগুলো সাবমিট করে যাবে আমাদের কাছে, এগুলা খুলবে, মানে এনভেলপ গুলা খুলবে হচ্ছে একটা কমিটি। এনভেলপ গুলো খোলার পরে আরেকটা কমিটি থাকে যেটাকে বলা হচ্ছে ইভালুয়েশন কমিটি। এই ইভালুয়েশন কমিটির কাজ হচ্ছে টেন্ডার গুলাকে যাচাই বাছাই করে ফাইনালি কোন টেন্ডারটা ভালো ওইটা বাইর করা। তার মানে 3টা কমিটি, একটা হচ্ছে বোর্ড প্রসিডিং কমিটি বা পারচেজ কমিটি বলে ওটাকে, বা বোর্ড প্রসিডিং কমিটি বলে, একটা হচ্ছে আপনার টেন্ডার কমিটি, টেন্ডার ওপেনিং কমিটি, আর একটা হচ্ছে ইভালুয়েশন কমিটি। দেখলাম আমরা। আচ্ছা দেখেন, তো দেখলাম এটা হচ্ছে আমাদের সেই জাস্টিফিকেশন রিপোর্টের লাস্ট পার্ট, টার্মিনাল সেকশন। এবং দেখেন ওই যে বলছিলাম অথরাইজেশন সিগনেচার করতে হবে, দেখেন সিগনেচারটা আসলে ইন্ট্রোডাকশন পার্টে না করে লাস্টে টার্মিনাল পার্টে করছে। আপনাদের এই ল্যাবের প্রেসিডেন্ট কে ছিল? তামজিদ স্যার। তারপর মেম্বার কে ছিল? শফিক স্যার। আরেকজন মেম্বার কে ছিল? আলফাক জুনিয়র। ওই যে আগের হচ্ছে লাইব্রেরিয়ান ছিল যে আরমানুল, মানে ওই যে ফর্সা করে নোয়াখালীর একজন, চিনেন না ওনারা আপনারা কেউ? জি স্যার চিনি। ওই যে আপনারা বায়োস্টাসের পর একজনকে দেখছিলেন না, মানে ফর্সা করে একটু নাদুস নাদুস জি টাইপের। স্যার। স্যার উনি কি এখন চুয়েটে মনে হয়েছে না? এখন কুয়েটে চলে গেছে। হ্যাঁ স্যার। উনি ছিল হচ্ছে মেম্বার। তো দেখতেছেন যে এই দুইজন হচ্ছে টেকনিক্যাল মেম্বার, তামজিদ স্যার আর শফিক স্যার ছিল কি টেকনিক্যাল মেম্বার, আর নন টেকনিক্যাল মেম্বার কে ছিল? এই যে আরমানুল হক, উনি ছিল কি নন টেকনিক্যাল মেম্বার। বুঝতে পারছেন?
এই হচ্ছে একটা জাস্টিফিকেশন রিপোর্ট বা একটা কি বলবো রিকমেন্ডেশন রিপোর্ট, এবং এটাকে আমরা নরমালি মানে বায়োসটা হচ্ছে বা সরকারি কাজ যারা করে এটা হচ্ছে বোর্ড প্রসিডিংও বলে, মনে থাকবে। আপনি হয়তো শুনতে পারেন, যদি আপনাদের মধ্যে ইনশাআল্লাহ কেউ সরকারি চাকরি করেন, আপনাকে আপনার বস বলতে পারে যে আসিফ আমরা হচ্ছে স্যান্ডউইচ খাবো, একটা বোর্ড প্রসিডিং বানায় ফেলো স্যান্ডউইচ কেনার জন্য। পারবেন না বানাইতে বোর্ড প্রসিডিং আসিফ? জি স্যার। জি স্যার। আপনি বলবেন যে আপনি কি জাস্টিফিকেশন দিবেন যে আমার বসের স্যান্ডউইচ খেতে মন চাইছে, কারণ হচ্ছে অন্য কোম্পানির বসরা প্রতিদিন স্যান্ডউইচ খায়, এই জন্য আমার বসের যেহেতু খাইতে মন চাইছে আমাদেরকে একটা স্যান্ডউইচ কিনতে হবে। ব্যাপারটা এরকম আর কি, একটা জাস্টিফিকেশন দিবেন। ব্যাপারটা কি বুঝছেন? জি জি স্যার। স্যার। আসিফ দেখা যাবে স্যান্ডউইচের জন্য 20 কোটি টাকা বাজেট দিবে। আচ্ছা, মাত্র স্যার 20 কোটি টাকা স্যার। আমরা হচ্ছে আবার আমাদের মেইন স্লাইডে ফেরত আসব। দেখেন তাইলে হচ্ছে একটা জাস্টিফিকেশন রিপোর্ট বা একটা রিকমেন্ডেশন রিপোর্টের যে 3টা পার্ট থাকবে, আমরা পার্টগুলো বুঝছি। জি স্যার। জি স্যার। আমরা দেখলাম যে আমাদের একটা জাস্টিফিকেশন রিপোর্টের মধ্যে ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, মেইন বডি একটা পার্ট থাকবে, আর হচ্ছে টার্মিনাল সেকশন বা কনক্লুশন একটা পার্ট থাকবে। আচ্ছা, এবার দেখেন লেটার রিপোর্ট। লেটার রিপোর্টটা কি জিনিস? নরমালি হচ্ছে আমরা ছোটবেলায় সবাই ছুটি চাহিয়া দরখাস্ত লিখছি না, বা এরকম বোনের জি, বিয়ের স্যার। জন্য ছুটি চাইছি না মানে স্কুলে, জি লিভ স্যার। অফ 3 ঘন্টা পর। লিভ অফ অ্যাডভান্স। তো লেটার রিপোর্টটা হচ্ছে মোটামুটি একটা অ্যাপ্লিকেশনের মতোই চেহারা হয় লেটার রিপোর্ট। আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো, দেখেন যে স্মল রিপোর্ট ইন লেটার ফর্ম, মানে চিঠির মতো যে রিপোর্টটা লেখা হয়, used to send information to a reader outside the organization. নরমালি লেটার রিপোর্টটা হচ্ছে আপনি আপনার কোম্পানির কারো কাছে পাঠাবেন না, আমি বায়োস্টের কারো কাছে পাঠাবো না, আমি বায়োস থেকে হচ্ছে বাইরে মনে করেন ইউআইটিএস, বিএমএ, অন্য অর্গানাইজেশনের কাছে হচ্ছে যেই রিপোর্টটা বা যেই মানে রিকোয়েস্টটা পাঠাবো ওইটাই হচ্ছে কি লেটার রিপোর্ট। তারপর দেখেন এটার মধ্যে কি কি থাকে, ইনক্লুড দ্য ফলোইং, ডেট থাকবে, এই যে দেখেন ডেট আছে, ইনসাইড অ্যাড্রেস, যাকে পাঠাচ্ছেন তার অ্যাড্রেস থাকবে, অ্যাপ্লিকেশনে থাকে না এরকম। জি স্যার। তারপর থাকবে স্যালুটেশন, স্যালুটেশন মানে হচ্ছে এই যে ডিয়ার মিস্টার অমুক বা ডিয়ার মিস্টার বা মিসেস মোকলেস বা মিস মোকলেস, এটা কি? এটা হচ্ছে স্যালুটেশন, আপনি যেটা বলে তাকে অ্যাড্রেস করতেছেন। তারপর দেখেন সাবজেক্ট লাইন, এখানে লেখা নাই বাট আমরা অ্যাপ্লিকেশনটা সাবজেক্ট লিখি না, জি স্যার। ছুটির জন্য আবেদন, অসুস্থতার জন্য চুরির জন্য আবেদন। এটা 3 হচ্ছে ঘন্টা পর। ঠিক আছে, এটা অপশনাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, দেখেন এখানে নাই সাবজেক্ট লাইনটা। তারপর হচ্ছে বডি, মানে হচ্ছে আমার মেইন লেটারের পুরো মেইন অংশটা, মানে আমি হচ্ছে পুরো জিনিসটা যেটার মধ্যে তুলে ধরবো। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ, মানে হচ্ছে থ্যাংক ইউ দিয়ে একটা শেষ করব। আমরা লিখি না যে সবিনয় নিবেদন এই যে আপনি যদি আমাকে ছুটি দেন তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বা চিরবাধিত থাকবো, মানে ভালো ভালো কথাবার্তা লিখি না লাস্ট প্যারাতে গিয়ে। জি স্যার। অথবা আমাকে ছুটি দিতে মহোদয়ের আজ্ঞা হয়, এই ধরনের তেল মারাও একটু হালকা মানে কি বলবো, মানে আপনারা বুঝে নিয়েন, এই ধরনের কথাবার্তা লিখি। এটাকে বলে কি পার্ট? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি পার্ট বা কমপ্লিমেন্টারি ক্লোজ বলে এটাকে। এরপর হচ্ছে দেখেন সিগনেচার, সিনসিয়ারলি আপনার একান্ত অনুগত কাজী রাফি, ঠিক আছে, এখানে রাফি লিখে সাইন করবে, ইওর সিগনেচার, ঠিক আছে, যে সিগনেচার পার্টটা আসলো। তারপর রেফারেন্স সেকশন, রেফারেন্স মানে হচ্ছে মনে করেন যে এরকম বলা থাকবে যে যদি মনে করেন এটা একটা ছুটির জন্য দরখাস্ত না হয়, এটা একটা চাকরির কভার লেটার হইতো, তাহলে আপনি বলতেন যে দৈনিক প্রথম আলো, তারিখ হচ্ছে অমুক এত, মানে প্রথম আলোতে একটা চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল যেটা দেখে আমি হচ্ছে চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। আপনি রেফারেন্স স্যার হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন টাইপ। প্রেসক্রিপশনে এরকম অ্যাপ্লিকেশনের মতো থাকে, আমি তো কোনোদিন দেখিনি। স্যার আমরা তো অ্যাটাচ করে দিয়ে দিতাম। আল্লাহ জানে, আমি মানে বেসিক্যালি লেটার রিপোর্ট হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশনের মতো একটা ফরম্যাট হয়, একটু তো বুঝছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার দেখেন যে এই যে দেখাইলাম যে ফার্স্টে কি থাকবে, ফার্স্টে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকবে, এই যে কি লিখলাম, এই যে মেইন বডিটা, এই মেইন বডির মধ্যে আসলে কি থাকবে এখানে বলতে দেখেন যে রাইটিং এ লেটার রিপোর্ট, ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকবে, প্লিজেন্ট গ্রিটিং এন্ড অথরাইজেশন, মানে হচ্ছে আপনি আপনার নাম বলবেন। আপনারা ছোটবেলায় লিখছেন না যে জনাব আমি আপনার বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর একজন বাধিত ছাত্র, আমার রোল নাম্বার হচ্ছে এত, এভাবে লিখতেন না? জি স্যার। এটা হচ্ছে কি অথরাইজেশন, আপনি আপনার পরিচয় দিচ্ছেন। ডেট এন্ড নেম অফ পারসন মেকিং রিকোয়েস্ট, মানে এটা নরমালি উপরেই থাকে। তারপর দেখেন পারপোজ, এম,
আপনি কি উদ্দেশ্যে লিখতেছেন? আপনি বলেন না যে গত 2 দিন যাবত আমার শরীর খারাপ, আমি স্কুল আসতে পারি নাই। তো এই প্রবলেম বা ইস্যুগুলো হচ্ছে আমরা তুলে ধরি। কনক্লুশন স্টেটমেন্ট অফ রেজাল্ট, এটা আসলে ফার্স্ট প্যারাগ্রাফে থাকে না, বাট নরমালি টেকনিক্যাল রিপোর্ট হয়তো থাকতে পারে যে কি মানে আমি কি সিদ্ধান্তে আসছি বা কোন প্রবলেমটা হচ্ছে না আমি আমি ডিল করতেছি, ওই ব্যাপারটা হচ্ছে একটু তুলে ধরে। প্ল্যান অফ প্রেজেন্টেশন মানে এর পরবর্তী প্যারাগ্রাফ গুলোতে বাকি জিনিসগুলো কিভাবে আসবে তার সম্পর্কে একটা প্ল্যান বা হালকা আইডিয়া দেওয়া হয়। তারপর দেখেন মিডল প্যারাগ্রাফ, প্রেজেন্ট অল ফ্যাক্টস ফেভারেবল অন ইনফেভারেবল, মানে হচ্ছে সকল তথ্য এবং উপাত্ত যদি ওটা ফেভারেবল হয় এবং আনফেভারেবল হয় বা ইনফেভারেবল, ভুল বললাম, তো যদি ফেভারেবল বা ইনফেভারেবল হয় সব তুলে ধরতে হবে যে আমি গত 2 দিন স্কুল আসতে পারি নাই কারণ আমার জ্বর ছিল, জ্বর 103 ছিল, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে এখন রোগী দেখতে পারবে না। তো এই সকল ফেভারেবল এবং ইনফেভারেবল যেগুলো আপনার পক্ষে ছিল এবং আপনার বিপক্ষে ছিল সকল তথ্য উপাত্তগুলো তুলে ধরতে হবে। মেনশন সোর্সেস এন্ড মেথোডোলজি ইউজড ইফ এনি, আপনি যদি প্রবলেমটাকে ডিল করার জন্য কোনো সোর্স থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা কোনো মেথড ইউজ করে থাকেন ওইগুলা আপনাকে তুলে ধরতে হবে। এমফেসিস অন ফাইন্ডিং রেজাল্ট, আপনি আপনার সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কোন কোন ব্যাপারগুলোর উপর এমফেসিস বা গুরুত্ব আরোপ করছেন এই ব্যাপারগুলো আপনাকে তুলে ধরতে হবে। হেডিং এন্ড ভিজুয়াল এইড ওয়েন এভার নেসেসারি, তার মানে হচ্ছে ভিজুয়াল এইড, আপনি যদি আপনার এই মিডল প্যারাগ্রাফটাকে আরো বেশি ইম্পর্টেন্স দিতে চান বা আরো বেশি লুক্রেটিভ বা অ্যাট্রাকটিভ করে তুলতে চান আপনি এখানে একটা ছবি লাগাই দিতে পারেন। আপনি লাগাই দিলেন যে আপনি বিছনার মধ্যে কপালের মধ্যে জ্বর পট্টি দিয়ে শুয়ে আছেন, আপনার আম্মা আপনার মাথার মধ্যে পানি ঢালতেছে, আপনি ব্যাপারটাকে বিশ্বাসযোগ্য করার জন্য এরকম একটা ভিজুয়াল এইড বা ছবিও অ্যাড করতে পারেন। ঠিক আছে, এতটুকু কি বুঝছেন? জি স্যার। তারপর লাস্ট প্যারাগ্রাফে কি, লাস্ট প্যারাগ্রাফে হচ্ছে ব্রিফিং দ্য লেটার টু এ প্লিজেন্ট ফ্রেন্ডলি ক্লোজ, মানে হচ্ছে একটা ফ্রেন্ডলি ক্লোজ দিবেন যে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো, বাধিত থাকবো, এই ধরনের কথাবার্তা লিখবেন। কনক্লুড অর রিকমেন্ড ইফ ইউ ডিজায়ার টু ডু সো, মানে আপনি একটা কনক্লুশন টানবেন বা একটা রিকমেন্ডেশন দিবেন, আপনি বলবেন যে আমাকে 2 দিনের ছুটি মঞ্জুর করা হোক, বা এটা যদি অন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন হয় যে মুস্তাফিজকে টিম থেকে বাদ দেওয়া হোক কারণ ওর বোলার স্পিড কমে গেছে, আমি রিকমেন্ড করবো কি যে মুস্তাফিজকে টিম থেকে বাদ দিয়ে ওকে হচ্ছে ওয়াটার বয় বানায় দেওয়া হোক, ও হচ্ছে পানি নিয়ে আসবে মাঠের মধ্যে। তারপর হচ্ছে অফার টু ডিসকাস ফার্দার, মানে এই ব্যাপারে যদি ফার্দার ডিসকাশন অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, আমি যাকে লিখলাম সে বললো যে না মুস্তাফিজকে হচ্ছে ওয়াটার বয় না বানায় ওকে হচ্ছে চিয়ার লিডার বানায় দেওয়া হোক, এরকম আর কি ব্যাপারগুলো। বুঝতে পারছেন? জি স্যার। মুস্তাফিজ চুপ করে আছে, কিছু বলে না। মুস্তাফিজ চিয়ার লিডার শুনে সমস্যা হয়েছে। আপনি কি কোনটা হবেন, ওয়াটার বয় না চিয়ার লিডার? চিয়ার লিডার। ও গড। নাকি টিমে থাকতে চান, কোনটা? পম পম দিয়ে দিও অবশ্য। পম পম নিয়ে চিয়ার লিডার। পেস করবেন নাকি স্পিন করবেন মুস্তাফিজ, কি করবেন? তার কপালে তার কিছুই নেই। কপালে আল্লাহ জানে, ইনশাআল্লাহ আপনারা মানে যদি আবার ইউনিভার্সিটি খুলতে আবার তো খেলা টেলা হইতো, আল্লাহ জানে কি হবে। আচ্ছা দেখেন, আমরা দেখলাম অলরেডি যে আমাদের একটা লেটারের কি কি পার্ট থাকতে পারে, মানে ফার্স্ট প্যারাগ্রাফ, মিডল প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ দেখলাম। এখন হচ্ছে দেখেন যে স্ট্রাকচার অফ এ শর্ট রিপোর্ট, আমরা এখন সামারি করব। আমরা তো বিভিন্ন রকমের শর্ট রিপোর্ট দেখলাম, লেটার রিপোর্ট দেখলাম, মেমোরেন্ডাম রিপোর্ট দেখলাম, কোনটার কি এরকম ফরম্যাট হয় দেখলাম, বাট নরমালি একটা শর্ট রিপোর্টের স্ট্রাকচারটা কিরকম হয় ইন জেনারেল, একটা প্রিপারেটরি পার্ট থাকবে বা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, একটা ডিসকাশন পার্ট থাকবে, মেইন বডি থাকবে, আর হচ্ছে একটা টার্মিনাল সেকশন থাকবে, মানে কনক্লুশন পার্ট থাকবে। ঠিক আছে, এই হচ্ছে একটা শর্ট রিপোর্টের মেইন স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচার। তারপর দেখেন যে স্লাইড চেঞ্জ হয় না, আচ্ছা আমি যখন একটা শর্ট রিপোর্ট লিখবো আমি বললাম যে কয়টা পার্ট থাকবে, 3টা পার্ট থাকবে বললাম না? জি স্যার। ইন্ট্রোডাকশন, মেইন বডি, আর হচ্ছে কি টার্মিনাল পার্ট। ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে কি থাকবে? এটা কি ইউজার হ্যাজ এন্টার্ড, দেখি তো একটু, নাম নাই, আচ্ছা যাই হোক আমরা ক্লাস কন্টিনিউ করি। এটা কি স্যার? আচ্ছা ইউজার কে, আমাদের তো মনে হচ্ছে একজন গেস্ট জয়েন করছে, গেস্টটা কি? তেরো জন পার্টিসিপেন্ট কেমন হইলো? দাঁড়ান গেস্টে একটা মেসেজ পাঠাবো, বুঝতেছি না। যাই হোক যিনি আসছেন উনিও ক্লাস করুক, সমস্যা নেই। চলে গেছে মনে হচ্ছে। না না উনি আছে এখনো মনে হয়, এবার 13 জনে দেখাচ্ছে।
দেখেন আমরা স্যার বলতেছিলাম যে স্যার আমি মোবাইল থেকে এখন ডিস্টার্ব করতেছিলাম, ল্যাপটপ থেকে ঢুকছি। সাজ্জাদ আমাদের মেয়ে মানুষ। আচ্ছা, সাজ্জাদ দেখেন মনে হচ্ছে জিনের বাচ্চা চলে আসছে। দেখেন তো আমরা বললাম যে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকবে। ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কি থাকবে দেখেন যে গিভ পারপোজ অর এইম, ব্যাকগ্রাউন্ড, লিস্ট অফ টপিক টু বি ডিসকাসড, অথরাইজেশন। যদিও দেখলাম আমরা বোর্ড প্রসিডিং এ অথরাইজেশনটা কই ছিল, একদম লাস্টে ছিল না? তানভীর স্যারের সিগনেচার করার জায়গা, শফিক স্যারের সিগনেচার করার জায়গা কই ছিল? লাস্টে ছিল না একদম? লাস্টে ছিল। জি স্যার। আচ্ছা, তা এটা ফার্স্টে থাকতে পারে। ওরা বলছে যে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে থাকবে। তারপর ফর শর্ট ইন্ট্রোডাকশন 1 or 2 শর্ট প্যারাগ্রাফ, দ্য টাইটেল ইন্ট্রোডাকশন ইজ জেনারেলি অমিটেড। মানে যদি আপনার ইন্ট্রোডাকশন পার্টটা ছোট হয় সেই ক্ষেত্রে হচ্ছে একটা বা দুইটা প্যারাগ্রাফ থাকে, এবং এই যে এই পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটার কিন্তু এই টাইটেলটা দেয়া থাকে না, টাইটেলটা অমিট করে। মানে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমরা ছোটবেলায় যেরকম রচনা লিখতাম যে ভূমিকা বা ইন্ট্রোডাকশন, এই নামগুলো লেখা থাকে না, ঠিক আছে? জাস্ট নরমালি স্টার্ট করে দেওয়া হয়। দেখেন এখানে বলা আছে যে দ্য টাইটেল ইন্ট্রোডাকশন ইজ জেনারেলি অমিটেড, মানে এটা বাদ দেওয়া হয়। তারপর দেখেন আমি সেকেন্ড পার্টে আসলাম, মেইন বডি বা টেক্সট। প্রেজেন্ট অল রিলেভেন্ট ফ্যাক্টস অ্যাকুরেটলি এন্ড ইম্পার্শিয়ালি। সকল হচ্ছে রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক তথ্য বা উপাত্ত গুলাকে আপনাকে তুলে ধরতে হবে অ্যাকুরেটলি, মানে সঠিকভাবে, এবং ইম্পার্শিয়ালি মানে কোনো পার্শিয়ালিটি করা যাবে না। আপনি কারো দিকে পক্ষপাতিত্ব করতে পারবেন না। এরপর হচ্ছে অর্গানাইজ, আপনি আপনার পুরো জিনিসগুলোকে অর্গানাইজ করবেন, মানে ইনফরমেশন যা যা আছে বা পুরো রিপোর্টটাকে হচ্ছে ফুটায় তুলবেন হচ্ছে আপনার এই মেইন বডির মধ্যে। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে মেইন বডির মধ্যে আর কি কি থাকতে পারে। emphasize important ideas by giving important details, placement in document of relevant information, stylistic means মানে হচ্ছে আপনার সকল যে নেসেসারি ইনফরমেশন গুলো আছে বা ইম্পর্টেন্ট আইডিয়া আছে ওইগুলোকে হচ্ছে সঠিকভাবে সঠিক জায়গায় দিতে হবে। এই যে মনে করেন একটু আগে আমরা একটা বোর্ড প্রসিডিং দেখলাম, আমরা বললাম যে বায়োস্টের এনভায়রনমেন্টাল ল্যাবের জন্য এই ইকুইপমেন্ট গুলো লাগবে, আমরা একটা টেবিল দেখাইছি। এরপর আমরা কি করছি, আমরা বলছি যে ইউআইটিএস আর বিএম এর এই এই ইকুইপমেন্ট গুলো আছে। মানে কি আমরা আমাদের এই টেবিলটাকে সাপোর্ট করার জন্য আমাদের টেবিলটার ঠিক পরেই ইউআইটিএস আর বিএম এর কি কি ইকুইপমেন্ট আছে ওই লিস্টটা সংযোগ করছি। এখন আমি যদি এই লিস্টটা সংযোগ করতাম হচ্ছে একদম কনক্লুশনের পরে গিয়ে, তাইলে কি এই লিস্টের আর কোনো ইম্পর্টেন্স বা মাহাত্ম্য বা যেই জন্য আমরা ইউজ করছি ওই পারপোজটা ফুলফিল হইতো না স্যার। তার মানে যেই জিনিসটা যেখানে অ্যাড করা দরকার বা অ্যাড করলে জিনিসটা আসলে একটা ভ্যালু একটা ইম্পর্টেন্স পাবে ওইটা ওইখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? তারপর দেখেন যে ইউজ হেডিংস টু গাইড রিডার থ্রু দ্য রিপোর্ট, মানে রিডার মানে আপনি হচ্ছে এর পরের যে প্যারাগ্রাফ গুলো আছে প্যারাগ্রাফ গুলোর মধ্যে আপনি চাইলে হেডিং ইউজ করতে পারেন, যেন হচ্ছে যে পড়বে বা যে পাঠক বা রিডার তাকে গাইড করার জন্য আপনি চাইলে হেডিং ইউজ করতে পারেন। তারপর দেখেন ইনক্লুড ভিজুয়াল এইড, গ্রাফস, চার্টস, পিকচার্স whenever they clarify, মানে আপনার পুরো রিপোর্টে যদি কোনো গ্রাফ ইউজ করলে ব্যাপারগুলো আরো ভালো মতো হচ্ছে যে রিডার তার কাছে ফুটে উঠবে, বা কোনো চার্ট ইউজ করলে আরো ভালো মতো ফুটে উঠবে, বা কোনো ছবি বা পিকচার ইউজ করলে আরো ভালো মতো ফুটে উঠবে। আপনার যদি এরকম মনে হয় যে মানে ক্ল্যারিফাই করার জন্য এরকম গ্রাফ বা চার্ট বা পিকচার দরকার, তাহলে আপনার রিপোর্টে এই ধরনের গ্রাফ, চার্ট, পিকচারও ইনক্লুড করতে হবে। তারপর দেখেন ইউজ টপিক সেন্টেন্স এট দ্য বিগিনিং অফ এ প্যারাগ্রাফ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখেন যে একটা প্যারাগ্রাফের মধ্যে তো অনেক কথাবার্তা লেখা থাকে যে আরিফ হচ্ছে ভালো ছেলে, আরিফ হচ্ছে কুমিল্লা ভিভিডির একজন সক্রিয় সদস্য, ও হচ্ছে 2 দিন পর পর ভিভিডির নিয়ে পোস্ট মারে, ভিভিডির বিভিন্ন পদে যারা আছে তাদেরকে নিয়ে পোস্ট দেয়, আরিফ দেন না? জি স্যার, ইলেকশন টাইম তো স্যার এই জন্য দিতে দিতেছে। আপনি আপনারা কেউ ভোট দিবে? স্যার আমি তো স্যার মানে ইলেকশন এবার না, এটা তো ডিভিশনাল তো, হ্যাঁ মানে পরবর্তীতে হয়তো বা দাঁড়াতে পারবো স্যার ইনশাআল্লাহ, মানে ভবিষ্যতে গিয়ে তাইলে আপনি দাঁড়াতে পারবেন। জি স্যার। আমি ভোট দিতে পারবো না স্যার, মানে আমার যোগ্যতা নাই স্যার কমিটি মেম্বার হল আছে স্যার এর জন্য। আচ্ছা আমি ভোট দিতে পারলে আপনারে ভোট দিতাম, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ফুড পান্ডার নাম্বার জানেন? স্যার ওয়েবসাইটে পাওয়া যাবে স্যার। আমার বাসার ঠিকানা জানেন? ঠিকানা তো স্যার বের করা যাবে। যেহেতু আপনারা ভোট দিব তো বুঝতেই পারতেছেন, ঠিক আছে? ভলান্টিয়ারলি আচ্ছা এবার দেখেন, এটা দুষ্টামি করছি, ঠিক আছে? আবার সিরিয়াসলি ভাইবেন না যে আপনার কাছে আমি ভোট দিব।
দেখেন ইউজ ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এট দ্য বিগিনিং অফ এ মেজর সেকশন, মানে হচ্ছে, আচ্ছা প্রথমে এটা বলি যে ইউজ টপিক সেন্টেন্স মানে হচ্ছে একটা প্যারাগ্রাফের শুরুতে আপনি ফার্স্ট লাইনটা এমন ভাবে লিখবেন যেন প্রথম লাইনটা পড়েই যে কেউ বুঝতে পারে যে প্যারাগ্রাফের ভিতরে কি আছে, পুরো প্যারাগ্রাফের মধ্যে আপনি কি বুঝাইছেন। এই প্রথম লাইনটাকে বলা হচ্ছে টপিক সেন্টেন্স। যদি কেউ আইএলটিএস প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে দেখবেন যে এই টপিক সেন্টেন্স নিয়ে একটা ভেজাল আছে আইএলটিএস এর মধ্যে। আইএলটিএস এর রিডিং পার্টের মধ্যে এই টপিক সেন্টেন্স মিলাইতে গিয়ে জানটা বাইরে আসে। কেউ কি প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর? আর নিছিলাম। ঝরা নিছিল স্যার। রিডিং এর প্রিপারেশন নিছিলেন? জি স্যার। ওইখানে এরকম প্যারাগ্রাফের হেডিং মিলাইতে হয় না? জি স্যার। এই তো এটা হচ্ছে টপিক সেন্টেন্স দেখা দেখা মিলাইতে হয়। আচ্ছা, এরপর দেখেন যে ইউজ ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এট দ্য বিগিনিং অফ এ মেজর সেকশন, মানে হচ্ছে যদি আপনি কোনো একটা বড় কিছু ইনক্লুড করতে যান, যে আমি হচ্ছে এখন ইনক্লুড করব যে আসিফকে কেন গরুর ব্যাপারই বলা যেতে পারে, ঠিক আছে? তো জি স্যার। এইটা বোঝানোর জন্য আমি যে আসিফের গরুর প্রতি ভালোবাসা বা মমত্ব এই ব্যাপারটা তুলে ধরবো, বা গরুর ব্যাপারে যে ওর ভাস্ট নলেজ এই ব্যাপারগুলো ডিসকাশন করব, অবশ্যই এখানে অনেক কিছু আসবে। একটা প্যারাগ্রাফ মনে করেন আসবে যে গরুর প্রতি আসিফের মমত্ব, 2 নাম্বার আসবে গরুর ছবি নিয়ে আসিফের ভালোবাসা, 3 নাম্বার আসবে বিভিন্ন গরুর হাটে আসিফের পদচারণ। এই যে বিভিন্ন জিনিস ডিসকাশন করব, এগুলা করার জন্য আমাকে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটা হবে মনে করেন যে ভালোবাসা অফ আসিফ ফর গরু, এরকম একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখবো আমরা, ঠিক আছে? মানে একটা মেজর সেকশনের শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ অ্যাড করতে হবে, এটাই এখানে বলা আছে। আর লাস্টে দেখেন যে অ্যাপ্লাই 7 C's অফ রাইটিং প্রিন্সিপাল। আমরা জানি না 7টা সি কি কি? ওই যে কমপ্লিটনেস, কনক্রিটনেস, কনসাইসনেস, তারপর কি ছিল, ক্ল্যারিটি, আরো জানি কি কি ছিল ভুলে গেছি, একটু বলতে পারবেন? না স্যার, এই চারটাই মনে আছে। কনসাইসনেস, ক্ল্যারিটি, কনক্রিটনেস, কনসিডারেশন, আর কি ছিল? আর কি ছিল বলেন তো? কেউ কিছু বলে না, কারো কি মনে নাই? আমি না হয় বয়স হয়েছে, আমার না হয় স্মরণশক্তি কমছে, আপনারা তো মানে কম বয়স্ক, আপনাদের তো স্মরণশক্তি মাশাআল্লাহ খুব ভালো, একটু বলেন। স্যার কারেক্টনেস একটা ছিল। 7টা ছিল, 7টার মধ্যে অলরেডি আমি তো কার্টিসি মেবি ছিল একটা। কার্টিসি ছিল মনে হয়, হ্যাঁ কার্টিসি ছিল। আর কি ছিল ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আপনারা ইনশাআল্লাহ পড়বেন সামনে বা বাসায়। কারেক্টনেস ছিল স্যার। কনফিডনেস ছিল মনে হয়। কারেক্টনেস কারেক্টনেস ছিল, হ্যাঁ কারেক্টনেসটা ভুলে গেছি আমি। না 7টা মনে হয় হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, এই 7টা 7C মেইনটেইন করতে হবে রিপোর্ট লেখার সময়। আচ্ছা, এরপর দেখেন যে আমরা দুইটা পার্ট দেখলাম, ইন্ট্রোডাকশন পার্টটা দেখলাম, সেকেন্ড পার্টটা দেখলাম হচ্ছে মেইন বডি বা টেক্সটের মধ্যে কি থাকবে। এরপর দেখেন টার্মিনাল সেকশন, একদম লাস্টে কি থাকবে, সামারাইজ, কনক্লুড এন্ড অফার রিকমেন্ডেশন। আপনি হচ্ছে পুরো জিনিসটাকে সামারি করবেন, কনক্লুশন বা শেষ করবেন এবং রিকমেন্ড করবেন, ঠিক আছে? সামারি কনডেন্সেস টেক্সট, মানে আপনি পুরো জিনিসটাকে সামারি করবেন। কনক্লুশনস ইভালুয়েট এন্ড ইনফার ফ্রম টেক্সট, মানে হচ্ছে আপনি কনক্লুশনে পুরো মেইন বডি থেকে কিছু অনুমান করবেন বা কিছু রিকমেন্ডেশন করবেন, কি করা উচিত বা কি করা উচিত না। সামারাইজ পয়েন্টস ইন দ্য সেম অর্ডার অ্যাজ টপিকস ডিসকাসড ইন দ্য টেক্সট, মানে আপনি যখন সামারি করবেন আপনি পুরা রিপোর্টের মধ্যে পুরা মেইন বডিটাকে যেভাবে সাজাইছিলেন, আপনি প্রথমে বলছেন আসিফের গরুর প্রতি মমত্ববোধ, এরপরে বলছেন আসিফের গরুর ছবি প্রত্যেকদিন চেঞ্জ করে, এরপর বলছেন আসিফ গরুর হাটে ডেইলি যায়, যদিও আজকে সে ছাগল হয়ে গেছে। এই যে সিরিয়ালে আপনি সবগুলা বলতেছেন, আপনি যখন সামারি করবেন এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, আপনি যে সিরিয়ালে ব্যাপারগুলো আলোচনা করছেন, ঠিক আছে? এরপর হচ্ছে দেখেন, ডু নট ইনক্লুড নিউ ম্যাটেরিয়াল ইন দ্য টার্মিনাল সেকশন অফ দ্য রিপোর্ট, মানে আপনি কনক্লুশনে এসে নতুন কিছু আনবেন না। আপনি আগে যে জিনিসগুলো বলে আসছেন, আসিফের গরুর প্রতি মমত্ববোধ, সে ডেইলি গরুর ছবি দেয়, সে ডেইলি গরুর হাটে যায়, সে আজকে ছাগলের ছবি দিচ্ছে, এগুলাই বলবেন। লাস্টে গিয়ে আপনি আবার এটা বলবেন না যে আসিফ গরু আর ছাগলের ছবি দিলেও সে কিন্তু ভেড়াও পছন্দ করে, এরকম কিছু বলবেন না। কথা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, আমাদের শর্ট রিপোর্ট শেষ, আমরা নেক্সট ক্লাসে লং রিপোর্ট শুরু করব জি স্যার। ইনশাআল্লাহ। আসিফ রাগ করছেন? না স্যার, একদম। তাহলে খুশি হয়েছেন, বুঝতে পারছি। স্যার এবার তার খেলা ভালো না স্যার, ক্রিকেট খেলা স্যার। আপনি বাসায় হচ্ছে মানে বাসায় ঘরের মধ্যে প্র্যাকটিস করবেন স্যার করি
ওই যে তাসকিন আহমেদ দেখেন নাই নিচের গ্যারেজে হচ্ছে এরকম নেট লাগায় কি একটা যেন এরকম কোন লাগে সেটার মধ্যে টার্গেট করে করে বোলিং করে। স্যার ওর বাড়ি আর স্যার আমার বাড়ি স্যার বহুত পার্থক্য। দেখেন যার বাড়ি নাই পুরো দুনিয়াটাই তার বাড়ি। আধ্যাত্মিক কথাবার্তা বলে সরি। এখন আবার পুরো দুনিয়ারে বাড়ি মনে করে রাস্তাঘাটে বের হয় না মুস্তাফিজ, ঠিক আছে? স্যার এটা তো চিন্তা হচ্ছে স্যার। না না বাইরে হওয়ার দরকার নেই। আচ্ছা রোল নাম্বার 1 ইয়েস স্যার। 2 3 Yes, sir. 6 Yes, sir. 9 জি স্যার 10 Yes, sir. 11 ইয়েস স্যার। 12 Yes, sir. 15 Yes, sir. 16 Yes, sir. 20। Yes, sir. আজকে তাহলে এতটুকু শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে লং রিপোর্ট ইনশাআল্লাহ দেখবো, আর রাত 8টার সময় ট্রান্সপোর্টেশন ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। খোদা হাফেজ। ইনশাআল্লাহ। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।